এই দিদিভাই সেই দাদুর ঘর। এ দেখো এখানেই এখানেই পা ঘষে কি দেখলে তোমরা এতক্ষণ? ফুটেজ, একটা ফুটেজ দেখলে, দেখে বেশ ভয় ভয় লাগছে না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটা দুটো তিনটে না চার চারটে ঘটনা নিয়ে। আজকে কিন্তু বেশ জমজমাট একটি আসর, সাথে ভয় কিন্তু লাগবে, এইটা আমার গ্যারান্টি। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নাও, কারণ আমি মনে করি আমি তোমাদের কাছে প্রথম ভিডিও ফুটেজ রেকর্ডিং নিয়ে এসে ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করি, যে ভৌতিক সত্য ঘটনাগুলো। তো চলো ঘটনায় যাব। আমাদের আজকে এক বোন পৌলমী ঘটনাটা শেয়ার করে। বোনের বাড়ি হচ্ছে লাভপুর, বীরভূম লাভপুরে। বোন জানায়, দিদি ভাই, আমার যে বাড়ি, এই বাড়িটা হচ্ছে আমার দাদুর বাড়ি। এই বাড়িতে আমি এখন থাকি। দাদুর যে ঘরটি, আমি দাদুকে দেখাশোনা করি, আমি এখানেই থাকি। দিদি ভাই, আমাদের বাড়ির পেছনে যেখানে আগে আমরা থাকতাম, সেই যে বাড়িটা, ওখানে একটা পুরনো বাড়ি আছে, ওখানে আমাদের পুকুর আছে। দিদি ভাই, সেই পুকুরে এখন আমরা কেউ যাই না, কারণ ওইখানে এখন লোক যেতে ভয় পায়। জায়গাটা হয়ে গেছে ভুতুরে একটি পরিত্যক্ত একটা পুকুর। যেই পুকুর, যেই পুরনো বাড়ি দেখলে তোমাদেরও ভয় লাগবে, অলরেডি তোমাদের ভয় লেগেছো। এবার বলি ঘটনাটা। তোমরা শুধু আমার মুখে না, যে বোন ঘটনা শেয়ার করেছে পৌলমী, ও নিজেই ঘটনা সাথে সাথে ফুটেজের সাথে সাথে ঘটনাগুলো মুখে বলেছে। প্রথম ঘটনাটা আমি তোমাদের বলি। আমাদের পৌলমী বলে, দিদি ভাই, এই ঘটনাটা ঘটে হচ্ছে আমার মায়ের সাথে আজ থেকে 15 থেকে 20 বছর আগে। আমার বাবার মাছের বিজনেস, আমার বাবা মাছ চাষ করেন। আমার বাবা মাছ নিয়ে এসে যেই মাছগুলো বিক্রি হয়ে যায়, সেই মাছগুলো বিক্রি করে দিয়ে উনি কিন্তু যখন একটু বেলা করে বাড়ির দিকে আসেন, তখন বেশ কিছুটা মাছ জীবিত ছিল। তো তখন অনেকটা মাছ, তখন মাকে আমার বাবা বলেন যে তুমি একটা কাজ করো, এই মাছগুলো কিছু কিছু করে প্রতিবেশীর কাছে দিয়ে এসো। তো এত মাছ কে খাবে, নষ্ট করে তো লাভ নেই। অনেক মানুষ আছে যারা সত্যি দুবেলা একটু মাছ পেলে হয়তো শান্তি করে খেতে পারবে। আর এই যে জিনিসটা আমাদের পৌলমী বলে, তার বাবার যে এত মন উদার। এখনকার মানুষ তো এক গ্লাস বাড়িতে আত্মীয় আসলে জলও সাধে না, সেখানে তার বাবা তার মাকে বলে তুমি মাছগুলো যাও প্রতিবেশীদের অল্প অল্প করে দিয়ে এসো। তো আমাদের বোনের মা, উনি কিন্তু গিয়ে কিছু কিছু বাড়িতে অল্প অল্প করে ভাগ করে মাছ দিয়ে আসে। যখন কিছুটা মাছ ওনাদের থাকে, তখন পৌলমীর বাবা বলে এই মাছটা তুমি কেটে রান্না করে ফেলো। সময়টা আস্তে আস্তে বেলা থেকে দুপুরের দিকে গড়াচ্ছে, তখন 1:30-2 বাজে। পৌলমী জানায়, আমার মা মাছগুলো নিয়ে চলে যায় সোজা পুকুর পাড়ে। পুকুর পাড়ে মাছ কেটে যখন মা মাছ ধোয়ার জন্য পুকুরের কাছে যায়, কারণ গ্রাম্য পরিবেশ বুঝতেই পারছো, চারপাশে ছায়া, বাঁশবাগানের ঝাড়, ওখানে বসে মাছ কাটে উনি। কাটার পর যখন মাছগুলো উনি ধুতে যান, না উনি বাড়ি থেকেই মাছগুলো কেটে নিয়ে যান, আমার ভুল হলো, মাছগুলো বাড়ি থেকে কেটে নিয়ে গিয়ে যখন মাছ পুকুরে ধুচ্ছেন। আর আমরা সবাই জানি আগেকালের মানুষরা গ্রামের, তারা কিন্তু দেখবে যাবতীয় জিনিসপত্র, সবজি, মাছ সব কিন্তু পুকুরে নিয়ে গিয়ে ধুতো। তার মধ্যে বাড়ির পুকুর, বাইরের পুকুর তো না। মাছগুলো যখন ধুতে নিয়ে যান, তখন হঠাৎ একটা বাঁশ, ছাড় থেকে একখানা বাঁশ পৌলমীর মায়ের একদম সামনে বাঁশটা শুয়ে পড়ে পুকুরের মাঝখানে, যাতে পৌলমীর মা সেখান থেকে উঠে না আসতে পারে। যদি পৌলমীর মা সেই বাঁশটাকে কোনো মতে ডিঙানোর চেষ্টা করত, হয়তো পৌলমীর মাকে ছিটকে বাঁশটা তুলে ফেলে দিত। কারণ এরকম সত্য ঘটনা আমি অনেক নিজের কানে আমার ঠাকুরদার কাছ দিয়ে শুনেছি, তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেও শুনেছি।
কারণ আমার ঠাকুরদা তো ওপার বাংলার মানুষ ছিলেন, ঢাকা বরিশালের মানুষ। ওখানের অনেক ঘটনাই আমি বাংলাদেশে শুনেছি। এবার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, পৌলমীর মা যেহেতু অনেক আগে থেকেই জানতো জায়গাটা খুব একটা ভালো না। আর সত্যি কথা বলতে আমাদের পৌলমী বোন, ওকে আমার হ্যাটস অফ করতে হয়, হ্যাটস অফ করতে হয় সত্যি সত্যি। মানে ও এতটা সাহসী, আমি তাই বললাম এবার থেকে হন্টেড হোটেল ভিজিট করতে গেলে আমি তোমাকে যোগাযোগ করে নিয়ে যাব। হোটেলের লোকরাই আমার সাথে থাকে না, প্রিন্স আমি দুজনে কাজ করি। সেখানে আমাদের বোন ভর দুপুরবেলা ভিডিও করেছে সেই পুকুরের পাড়ে গিয়ে, রীতিমতো ঘটনা মুখে বলে বলে, যেখানে দেখলে পারে গা ছমছম করছে একটা পরিবেশ। দুপুরবেলা কিছুক্ষণ পর সন্ধে নামলে সেখানে যে কি কি হয় বোন বলেছে, আমি তোমাদের জানাবো বিস্তারিত। তখন তার মা কোনো রকম সেই বাঁশটাকে কাটিয়ে একদম পুকুরের পাড় গা ঘেঁষে উঠে যখন আসছে, তখন বাঁশটা ক্যাচ 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 করে উঠে দাঁড়িয়ে পড়ল। তখন পৌলমীর মা কিন্তু খুব ভয় পায়, আগেই কিন্তু ভয়টা পেয়েছিল, যদিও গ্রামের মানুষদের সাহস কিন্তু শহরের মানুষদের তুলনায় অনেক গুণ বেশি। তখন পৌলমীর মা পেছন ঘুরে দেখে যে বাঁশটা জলে তাকে আটকে রেখেছিল, সেই বাঁশটা পৌলমীর মা যখন পাশ কাটিয়ে চলে আসে তখন উঠে যায়। আর নাকে নাকে কেউ একজন মহিলা কণ্ঠে বলে, আজকের মতো তুই বেঁচে গেলি, তোর কাছে মাছের আঁশ কাঁটা বটি ছিল তাই, না হলে তোকে কে বাঁচাতো। এই খনা খনা ভাষায় যখন বলে তোর কাছে আঁশের বটি ছিল হাতে, যার কারণে তোকে আমি মেরে ফেলতে পারলাম না, নালে তোকে কে বাঁচাতো। ছুট্টে বাড়ি এসে তখন পৌলমীর বাবাকে সবটা বলে। পৌলমীর বাবাও গ্রামের একজন জোয়ান মানুষ, সে হাতে করে কাস্তে নিয়ে গিয়ে সাথে সাথে ওই বাঁশ গাছের ডালটাকে দুপুর বেলায় কেটে দেয়। এবার দেখো সেই কাটা, সেই বাঁশ কাটা অংশটা পুকুরের পাড়ে এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে। আজকে কিন্তু কাটেনি, 15 থেকে 20 বছর আগে কাটা। দেখে আসো, যাও। অনেক ঘটনা আমি তোমাকে পাঠাবো, এই ঘরটা নিয়ে অনেক আছে অনেক। আর এই যে হচ্ছে আমাদের এই পুকুরটা যেখানে আমার মা মাছ ধরতে এসেছিলো, এখন বুঝতেই পারছো কি অবস্থা। দেখো এই দেখো, এই হচ্ছে এই পুকুরের এখন আর কেউ নামে না, কেউ আসতে পারে না এখানে, একদম মানে এই পুকুরটাতেই ওই জিনিসটা হয়েছিল। এই পুকুরটাতে এখনও বুটবুট বুটবুট করে শব্দ ওঠে বিভিন্ন রকম। আর যে বাঁশটা আমার বাবা কেটে ফেলেছিল সেই বাঁশটা তোমাকে আমি দেখাই। ওই দেখো দিদিভাই, একটু দেখা যাচ্ছে, এই দেখো দিদিভাই এই বাঁশটা, এই বাঁশটা হচ্ছে সেই বাঁশটা দিদিভাই। এইটা আমাদের আগে গোয়াল ঘর ছিল, যেখানে এখন আর এই দিকে কেউ আমরা আসিই না। এই 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 পরিবেশটাতে মানে সন্ধেবেলার পর এখানটা খুব মানে একটা ভয়ানক হয়ে যায় দিদিভাই। তো দর্শক বন্ধুরা, তোমরা দেখতেই পারলে সেই বাঁশটা কালো হয়ে গেছে। ওই বাঁশ গাছের যে বাঁশ একদম গোড়া দিয়ে এইটুকুনি রেখে মাটি দিয়ে কেটে বাবা ফেলে দেয়, আর সেই কাটা বাঁশটা পিছন দিকে রাখা। তোমরা আশা করি দেখতেই পেরেছ। এতটাই ভয়ঙ্কর ঘটনাটা আরও আছে, সাথে থাকো। আমাদের বোন বলে, দিদি ভাই আমার মা একদিন পোস্ত বাটা করে, পোস্ত বাটা রান্না করে মায়ের কেউ একজন খুব কাছের আত্মীয় এসেছিল মামার বাড়িতে। মা পোস্ত বাটা সে খেতে ভালোবাসে বলে নিয়ে যাচ্ছে টিফিন বক্সে করে। যখন আমাদের এই বাড়িটা, এখন যে বাড়িতে বোনরা থাকে, তখন এই বাড়িটা ছিল না, তখন কিন্তু ওইখানেই বাড়ি ছিল যেখানে পুকুর পাড়। বলছে যখন নিয়ে যায়, বেশি ডিস্টেন্স না, হয়তো পায়ে হাঁটা পথ 5-7 মিনিট। যখন মামার বাড়িতে নিয়ে যায়, টিফিন বক্স যখন খোলে খেতে দেবে, তখন তাকে একদম চেঁচে পুচে জিভ দিয়ে যেরকম ভাবে মানুষ একদম খেয়ে নেয়, সেরকম ভাবে সেই বাটির ভেতর একটা পোস্তর দানা টুকরো পর্যন্ত নেই, পুরোটাই কেউ খেয়ে নিয়েছে। যখন ওই জঙ্গল বাঁশবাগানের ভেতরের পথ থেকে নিয়ে যায়,
আমাদের দুটো ঘটনা কমপ্লিট হলো, দুটো ঘটনা কমপ্লিট হলো। 3 নম্বর ঘটনাটা আরও ভয়ঙ্কর। আমাদের বোন বলে, দিদিভাই এখনো পর্যন্ত সন্ধ্যার পর যে পেছনে পুরো একটা বাড়ি তোমাকে দেখালাম, আমি তোমাদেরও দেখাবো। ওই যে বাড়িটা, সামনে যে ভাঙা বাড়িটা ছোট্ট মতো, পেছনে তো অনেক বড় বিশাল বাড়ি, ছোট সামনের ভাঙা বাড়িটায় এখনো পর্যন্ত বাসন যদি কেউ ধুয়ে মেজে নিয়ে এসে পুকুর থেকে গুছিয়ে রাখে, যেরকম টিং টাং টুং করে বাসনের শব্দ হয় রাখার, এখনো পর্যন্ত সন্ধ্যাবেলায় বাসন রাখার শব্দ হয়, কথা বলার শব্দ হয়, হাসির, হেঁটে যাওয়ার শব্দ হয়। এমনকি বোন একটু পরে নিজের মুখেই শুনবে, বলবে যে তার ঘরের মধ্যেও হেঁটে চলে বেড়ানোর শব্দ হয়, যেখানে কেউ থাকে না। পা ঘষতে ঘষতে, বোনের কেউ একজন খুব কাছের আত্মীয় এরম করেই হাঁটতেন, তিনি মারা যান। সব থেকে বড় কথা, বোনেদের বাড়িতে খারাপ জিন তো আছে পেছনে, আর বাড়ির মধ্যে বোনদের আত্মীয়রই আত্মা এখনো বিরাজমান। আমি বাড়ি দেখে বুঝতে পেরেছি বোনের যে বাড়িটা, সেই বাড়ির মধ্যে তাদেরই যারা মারা গেছেন, ধরো ঠাকুমা, ধরো আদার্স কোনো পার্সন, গুরুজন, তাদের আত্মীয়, তাদের আত্মাগুলো ওইখানে আছে, ওই বাড়ির মধ্যেই আছে। যদি আত্মাগুলো নিজের আপন না হতো, তাহলে বোন আর বোনের মেয়ে ওই বাড়িতেই কিন্তু বসবাস করেন, তাহলে তাদেরও কিন্তু ক্ষতি করতো। দাদুও থাকেন কিন্তু ক্ষতি করেন না, কারণ তারা নিজের আত্মীয় পরিজন, সেই বাড়িতেই তারা বাস করে। হ্যাঁ, ক্ষতি করবে যদি ওই বাড়ি থেকে তাদেরকে মুক্তি লাভের কোনো উপায় করে, যদি ভাবে যে যারা আছে তাদেরকে এখান থেকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবো, তাহলে কিন্তু বোনরা ওই বাড়িতে বাস করা খুব কঠিন থেকে কঠিনতম হয়ে উঠবে। এটা হচ্ছে বাস্তব। এবার আমি তোমাদেরকে বলবো না, এবার তোমরা নিজেরা দেখো। বোন তোমাদের বলবে, বোন যে দাদুর ঘরে ঘুমায়, দাদুকে সেবা করে, দাদুকে সেবা যত্ন করে, দাদুর ঘরে যে বোন ঘুমায়, বোন একদিন কি দেখেছে তোমরা নিজেরা নিজের কানে ভালো করে হেডফোন দিয়ে শোনো, আর কতটা গায়ে কাটা দেবে ভাই। মানে বোন যখন বলছে, দিদিভাই আমি একদিন শুয়ে রয়েছি, হঠাৎ রাত্রেবেলা মধ্যরাতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দরজা খুলে ঢুকলো ঘরে। তারপরটা তোমরা শোনো। এই দিদিভাই সেই দাদুর ঘর। এ দেখো, এখানেই পা ঘষতে গেলে যেমন শব্দ হবে, ঠিক সেরকমই শব্দ হয়। আর এই যে মোটরটা অটোমেটিক চলতে শুরু করে দিয়েছিল, জানো তো দিদিভাই, অটোমেটিক চলতে লাগে। আর তোমাকে আমি দেখাই, এই দেখো ওপরে যাওয়ার সিঁড়ি, কত ঝুল টুল, দেখো ওপরে কেউ যায় না, তার প্রমাণ দেখো। এই দেখো সব ধুলো হয়ে আছে, বুঝতে পারছো দিদিভাই? এই দেখো সব ধুলো হয়ে আছে, ওপরে কেউ ওঠে না, কেউ না। ওপরটা একদম পুরো, তোমাকে কি বলবো, দেখো ওপরে দেখো অবস্থা, দেখো দেখলেই তুমি বুঝতে পারবে। এই দেখো তালা, কেউ ওঠে না, কেউ না। আর এই ঘরটাই মানে কি বলবো তোমাকে আমি, এই ঘরটাতে মানে বিভিন্ন রকমের অনেক কিছু হয়, মানে হাত পা চলে না, হাত পা বন্ধ হয়ে যায়, এরকম অনেক কিছু হয়, আর এই ঘরটাতে এই দরজাটা বন্ধ ছিল, এই ঘরটাতে আমি শুই, এই দরজাটা বাচ্চা মেয়েটা এরকম করে খুললো, সুরসুর করে এইখানে এসে এখানটা এরকম করে মুখ বাড়িয়ে দেখে, আবার না এরকমভাবে সোজা এরকমভাবেই চলে এলো, ঠিক আছে? এরকমভাবে এসে আবার এরকম করে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল বাচ্চা মেয়েটা। তো দর্শক বন্ধু, তোমরা পুরো ফুটেজটা দেখলে, পুরো বোনের মুখ থেকে হিস্ট্রিটা শুনলে, আমিও তোমাদের বললাম কিছুটা। এবার আমি তোমাদেরকে বলি, অনেকেই তোমরা বলো যে এরকম কোনো কিছু হয়ই না, তাহলে এই যে পেছনে একটা বাড়ি,
এত পুরনো বাড়ি। বোন বলছে দিদিভাই এখনো পর্যন্ত ওইদিকে ঠিক 4:30 5টার পর, এমনিতে তো কেউ যায়ই না, 5টার পর বিকেল হয়ে গেলে কেউ কোনো কাজেই যায় না। একটা সময় ছিল যখন পুকুরটা ব্যবহারযোগ্য ছিল, ব্যবহার হতো, আজ থেকে 15-20 বছর আগে। প্রথমেই বলেছি একটি ঘটনা। তারপর আস্তে আস্তে যখন ওখানে নানা রকম জিনিস আওয়াজ শোনা যেত, মানুষ ভয় পেত, তারপর কিন্তু সামনের দিকে বাড়ি করা হয় আর ওই দিকে কিন্তু যাতায়াত করা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়। আর আমাদের বোন, তোমাকে সত্যি আমি বলবো তুমি খুব সাহসী মেয়ে, আর এই রকম সাহস নিয়েই কিন্তু তুমি থাকবে, ঠিক আছে? তাহলে কোনো ক্ষতি তোমাকে কেউ করতে পারবে না। দর্শক বন্ধুরা, তোমাদের ঘটনা 3টে কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের বোনের কাছ থেকে যদি তোমরা আরও অনেক অনেক ভয়ঙ্কর সত্য ঘটনা যদি শুনতে চাও, আমি বোন তোমাকে অন ক্যামেরায় রিকোয়েস্ট করছি, তুমি নিজে একটা তোমার ফোনে ক্যামেরাটাকে সেট করো একটা জায়গায়, অথবা মেয়েকে বলো ধরতে। তুমি নিজে নিজের ফেস দিয়ে নিজের ভয়েসে তুমি ঘটনাটা পুরো জায়গা ঘুরিয়ে বিস্তারিত, যেরকম একটা ব্লগিং মানুষ করে ঠিক ওরকমভাবে তুমি ভিডিও ফুটেজ আমাকে শেয়ার করো। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। তুমি আমাকে পুরো ভিডিও ফুটেজটা তুমি বলে বলে তোমাকে দেখিয়ে, যদি তুমি ভাবো আমি মুখ দেখাতে চাই না, তো সেখানে আমি মুখটা হাইড করে দেবো, অসুবিধা নেই। আর যদি তুমি বলো তাহলে পারে তুমি অবশ্যই আমাকে একটা ভিডিও করে যত ছোট ছোট যা তোমাদের ভৌতিক ঘটনা আছে সবটা আমাকে জানাও। আমার দর্শক বন্ধুরা অপেক্ষায় কিন্তু থাকবে। তোমরাই বলো, তোমরা সত্যি সত্যি বোনের মুখ থেকে ঘটনা শুনতে চাও, জায়গাগুলো দেখতে চাও, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই লিখবে। তাহলে কিন্তু বোন মানে সেটা দেখে আরো উৎসাহ হবে। আর বোন কিন্তু আমাদের সত্য ঘটনা, এই সব ঘটনা না সত্যি পাওয়া যায় না, এইসব ঘটনা বেশ ভয়ঙ্কর। তো চলো। ঘরের পিছন দিকে এটা হচ্ছে ওই দরজা, যে দরজা দিয়ে খুব কাজ না হলে এখন আর কেউ যায় না বা ব্যবহার করে না। এই দেখো, এই হচ্ছে সেই বাঁশ বা মানে জঙ্গল, যেখানে আগে পুকুরে এই রাস্তাটা, এইটা দিকে আমাদের পুকুরে যাওয়া যেত। এখন এই পুকুরে মানে কেউ যায় না, যেতে পারে না। আগে এখানে আমাদের ভোগের জল, ঠাকুরের, আমাদের বাড়িতে দুর্গা পুজো আছে, তো এখানেই সমস্ত কিছু হতো, কিন্তু এখন আর হয় না। আমি কিন্তু যাচ্ছি। আর যে ভাঙা ঘরটার কথা তোমাকে আমি বললাম, এটা হচ্ছে সেই ভাঙা ঘরটা দিদিভাই। এরকম যতটা পারছি আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি দিদিভাই। এই দেখো এই ভাঙা ঘরটা। আর এইটা হচ্ছে একটা মানে কি বলবো তোমাকে, বিভিন্ন একটা ভৌতিক পরিবেশ তোমাকে আমি পাঠাচ্ছি। আর তোমাকে আমি যে বাঁশ গাছটা দেখাচ্ছি, এই দেখো দিদিভাই, এই হচ্ছে সেই ভাঙা ঘরটা। তোমাকে এই ঘরটা নিয়েও আমি অনেক গল্প পাঠাবো, অনেক ঘটনা আমি তোমাকে পাঠাবো। এই ঘরটা নিয়ে অনেক আছে, অনেক। আর এই যে হচ্ছে আমাদের এই পুকুরটা, যেখানে আমার মা মাছ ধরতে এসেছিলো। আমরা শেষ একদম একটি ঘটনা শুনবো, তারপর আজকের মতো ইতি নেব। আর সবাই কিন্তু কমেন্টে লিখবে যে বোনের মুখ থেকে তোমরা ফুটেজ সহকারে ঘটনা শুনতে চাও কিনা, ঠিক আছে? সবাই লিখবে। এই যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা বিধাননগরে থাকেন আমাদের রানা ব্যানার্জি। ছোট্ট একটি দাদাভাইয়ের একটা জীবনের ছোট্ট সত্য ঘটনা শেয়ার করব। দাদাভাই বলেন 2007-এ আমার সাথে বিধাননগর প্ল্যাটফর্মে একটা ঘটনা ঘটেছিল। আজ পর্যন্ত ঘটনাটার ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। ম্যাডাম, আপনাকে আমি ঘটনাটা শেয়ার করলাম, আশা করছি আপনি ঘটনাটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। যদি এর কোনো প্রশ্ন বা প্রশ্নের উত্তর তোমাদের কাছে থাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। দর্শক বন্ধুরা, আমাদের রানা দাদাভাই বলেন 2007-এ আমার খুব ভালো করে মনে আছে, আমি অফিস ফেরত যখন বাড়ি আসছি, শিয়ালদা থেকে বিধাননগর একটা স্টপিস, ঠিক আছে? শিয়ালদা থেকে বিধাননগর হচ্ছে একটা প্ল্যাটফর্মের ডিস্টেন্স। আমি ট্রেন ধরলাম, তখন বাজে রাত 11টা। আমার কিন্তু এত দেরি কোনো সময় হয় না, আমি অনেক আগে আগেই আমি ফিরে আসি। কিন্তু সেই দিনকে আমাদের অফিসে একজনের সেদিন মানে বার্থডে ছিল, যার জন্য সে অফিসের বাইরে আমাদের সামনেই একটা কফি হাউস আছে, খুব ফেমাস একটি কফি হাউস। ওখানে আমরা যাই,
গিয়ে আমরা ওখানে সবাই একটা সেলিব্রেশন করি। তারপর যে সবারই মোটামুটি যারা আমরা ছিলাম 33 জন আমাদের অফিসের, সব আমরা স্টাফ কলিগ, তো সবাই আমরা ওখানে একত্র হয়েছিলাম। তারপর যখন আমরা সবাই বাড়ি রাত করে ফিরি, যেহেতু আমার বাড়িটা বিধাননগর, আরও দূর দূরান্ত থেকে অনেকে আসে ওই অফিসে, আর ওই সময়ও ছিল। আমি রাত 11টার সময় যখন আমি ট্রেন ধরি, খুব জোর 11টা 7 কি 8 কি 10 এরকম হবে, আমি চলে আসি। যখন আমি ট্রেন থেকে নামি তখন বিধাননগরে মোটামুটি লোক নেই বললে নয়, লোক আছে হাতে গোনা হয়তো 50 থেকে 75টা, কারণ সেদিন বৃষ্টি পড়ছিল, বেশ ফাঁকা। অন্যদিন কিন্তু রাতে প্রচুর লোক থাকে। বিধাননগর খুব জমজমাট একটা জায়গা। আমাদের দাদাভাই বলেন বৃষ্টির কারণে আমি সবসময় কিন্তু বর্ষার সময় ছাতা ক্যারি করি। তা আমার কাছে ছাতা কিন্তু ছিল, আর যেহেতু অনেক সময়টা ছিল বর্ষাকাল, আমি ছাতাটা ট্রেন থেকে নেবেই খুলে নিয়ে তাড়াতাড়ি করে নাবি, নেবে আমি রাস্তা ধরে আমি হেঁটে আসি। অন্য সময় আমি অটো ধরি, অটো ধরেও চলে আসি। সেদিন বৃষ্টির কারণে রাত 11টার সময় বেশ কিন্তু বিধাননগরের নিচেটা জল কিন্তু জমেছে। আমি ধার দিয়ে রেলিং ধরে হাঁটছি ছাতা মাথায় দিয়ে। হঠাৎ করে একজন মহিলা, বৃদ্ধা, মানে দেখে মনে হচ্ছে রাস্তায় হয়তো ভিক্ষা করেন, আমাকে এসে বলল, বাবা, এ বাবা, আমাকে 10টা টাকা দিবি? খুব খিদে পেয়েছে রে বাবা, দে না রে, তুই যদি 10টা টাকা দিস তাহলে আমি কিছু খেতে পারবো। তখন আমাদের দাদা ভাই কাউকে টাকা দেন না, উনি বলেন আমি কাউকে টাকা দিই না, আমি টাকা চাইলে খাবিয়ে দিই। তো দাদা ভাই তখন বলেন যে আপনার খিদে পেয়েছে মাসিমা, একটা কাজ করুন, আমার সাথে চলুন, ওই ওই পারে একটা পরোটার দোকান আছে, বড়টা চাউমিন ফাস্ট ফুডের। তো সবই তো বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে, ওইটাও প্রায় বন্ধ হওয়ার অবস্থায়, আপনি ওই ফুটে চলুন, আপনাকে আমি কিনে দিচ্ছি, আপনি যেটা খাবেন। তখন সেই বৃদ্ধা বলে, ঠিক আছে বাবা, তুই একটা কাজ কর শোনা আমার, তুই একটুখানি ওপারে যা, আমি তো ভিজে গেছি, আমার খুব ঠান্ডাও লাগছে, অনেকক্ষণ ধরে ভিক্ষা করছি, কেউই তো দেয় না, সবাই গাড়ি ধরে ধরে চলে যাচ্ছে, আমি এখানেই দাঁড়াই, তুই গিয়ে আমাকে কিছু একটা এনে দে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি খাবেন? পরোটা খাবেন? দাঁত আছে আপনার, তোর মাসিমা বয়স হয়েছে, চাউমিন খাবেন নাকি পাউরুটি তরকারি কিছু এনে দেবো? ওখানে কিন্তু পাও ভাজিও বিক্রি হয়। তখন বলল, বাবা তুই আমাকে ওই পাউরুটিটাই এনে দে, আমি পরোটা টরোটা চিবাতে পারবো না বাবা, দাঁতগুলো তো নড়ছে, 2-1টা দাঁত আছে। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। আমাদের রানা দাদা ভাই বলেন আমি মাথা মানে মাথায় ছাতাটা ধরেছি, আমি রাস্তাটা পার হয়ে গেলাম, তখনও রাস্তা অতটা ভিড় নেই গাড়ি ঘোড়ার। গিয়ে আমি দোকানের সামনে যখন যাই তখন পেছন ঘুরে একবার তাকালাম, দেখলাম ওই ফুটে রেলিংয়ে সেই বৃদ্ধা মাসিমা কিন্তু দাঁড়িয়ে আছে আমার দিকেই 2 চোখ তাকিয়ে। আমি তখন বললাম, দাদা একটুখানি পাউরুটি আর একটু তরকারি দেন না, পাও ভাজি। আমাকে তখন বলল, না দাদা এখন হবে না দাদা, এখন তো বন্ধ হয়ে গেছে, এখন দোকান তোলার সময়, এখন আর দেবো না, আর পাউরুটি এগুলো সব শোকেসে তুলে দিয়েছি। আমি বললাম, দাদা দেন না দাদা, আপনাকে আমি 10টা টাকা বেশি দিচ্ছি, আমাকে খেতে চাইছে, ওই যে ওই দেখেন ওই ফুটে মাসিমা দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ ভিক্ষা করছে, বুঝতেই তো পারছেন, মনে হয় আজকে খাবার মানে তোলার টাকাটা উঠিনি। তখন একজন ওই দোকান থেকে বেরিয়ে, ও দাদা নেশা টেশা করেন নাকি? আমি চমকে উঠে তাকিয়ে বললাম, কেন ভাই, আমি নেশা করব কেন ভাই, আমি তো পাউরুটি চেয়েছি, কি আমি কি ভুল করেছি, তোমাদের দোকানে পাউরুটি পাওয়া যায় না? তখন সেই ছেলেটি যে বেরিয়ে আসে উকি ঝুঁকি মারছে, ও তখন বলল, বৃষ্টি পড়ছে তো, বলছে ও দাদা পেছনে কোথায় কে আছে, একটু দেখেন না ওই ফুটে কোথায়, আমরা তো দেখতে পাচ্ছি না, বলেন না নেশা করেছেন, এখন পেটে টান লেগেছে, আপনি খাবেন বাড়ি গিয়ে, সেটা বলেন, কেন একটা বৃদ্ধা মহিলার নামে বদনাম দিচ্ছেন? আমি বললাম, ভাই আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো, এ কি, আমার বাড়িতে তো বউ বাচ্চা মা বাবা সবাই খাবার নিয়ে বসে আছে। আমি তখন পেছন ঘুরে তাকিয়ে দেখলাম, না কেউ নেই, কেউ নেই।
আর আমি যেখানে ওনাকে দাঁড় করিয়ে এসছি ওখান থেকে কোনো জায়গায় যে সরে যাবে এরকম কোনো জায়গা নেই, রাস্তার মতো শুয়ে পড়লেও দেখা যাবে। আর এত তাড়াতাড়ি আমি তো এসেই শুধু দুটো কথা বললাম, তার মধ্যে দুবার পেছন ঘুরে দেখেছি দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধা মাসিমা গেল কোথায়? আমি না কি করব, আমার খুব অদ্ভুতভাবে মানে খারাপ লাগছে। ওরা ওরকম আমাকে বলছে, আমি একটা অফিসে চাকরি করি, আমাকে বলছে আপনি নেশা করেছেন। আমি না ছাতাটা নিয়ে আর কোনো কথা বললাম না। আমি ঠিক আছে ভাই, ঠিক আছে, আমার ভুল হয়েছে, সরি বলে আমি ওখান থেকে ছাতা নিয়ে যখন এই ফুটে আবার আসি কিছুটা এগিয়ে গিয়ে, আমি তখন যাচ্ছি ঠিক আমার বাড়ির গলির আগে আগে দেখছি বৃষ্টির মধ্যে একটা গাছের তলায়, ওখানে অনেক মানে লোকজন বসে যখন বৃষ্টি টিষ্টি থাকে না, ওইখানে একজন ঠিক ওই বৃদ্ধা মহিলার মতো একজন মহিলা বসে, উফ মাগো বাবা গো, উনি ওখানে বসে, মাগো বাবা গো আমার পা দুটো কি যন্ত্রণা করছে, আমি যেতে পারছি না, আমার পা দুটো কি ব্যথা করছে। আমি হট করে ওই যে গলার শব্দ, আমি না সাথে সাথে ওখানে দাঁড়িয়ে পড়লাম। আমি পুরি না, অন্ধকার তো, ফোনের আমার ফ্ল্যাশ লাইটটা অন করলাম, সামনে গেলাম। সামনে গিয়ে যখন আমি আমার ফোনের টর্চের আলোটা ঠিক ওই মহিলাকে অনুসরণ করে আলোটা মারি, তখন দেখলাম আরে সেই বৃদ্ধা মহিলা আমার আগে কি করে সেখানে বসে আছে। আমি তখন বললাম, ও মাসিমা, হ্যাঁ তোমার জন্য কত কথা বললো ওই দোকানে, তুমি বললে পাউরুটি তরকারি খাবে, আনতে গেলাম, তুমি এর মধ্যে এখন পা ব্যথা করছো, আর আমার আগে তুমি ওখান থেকে কিভাবে চলে আসলে এত দূরে? আমাকে বলছে, আমি ওকে বলেছি, আমি দেখ তোমার মাথা খারাপ। আমি ভাবলাম মনে হয় পাগল টাগল হবে তোর, আমিও সত্যি এই জন্যই মনে হয় এদের কেউ খেতে খেতে দেয় না, পাগলের পাল্লায় পড়েছি বলে আমি কিন্তু বাড়ি চলে যাই। বাড়ি থেকে আমি ঘটনাটা খেতে খেতে আমার বউকে বললাম, মা বাবা তো শুয়ে পড়েছেন, প্রায় 12টা বেজে গেছে। আমার বউ বলল, কি দরকার, মানুষের সেবা যত্ন করতে হবে না, কেউ বললে হাতে 10টা টাকা দিয়ে দিতেই পারো, তাহলে তো এত হ্যাপা হতে পোয়াতে হতো না। হ্যাঁ খাবার কিনে দেবো, এই দেবো, কি দরকার ছিল ওর থেকে 10টা টাকা হাতে দিয়ে দিতে। আমি বললাম হ্যাঁ, এরপর যদি কোনোদিন দেখা হয়, কেউ যদি চায় তাকে 10টাকে হাতে দিয়ে দেবো। তো ঘটনাটা এতটাই। হয়তো তোমরা ভাবছো এই ঘটনাটার মধ্যে অদ্ভুত কি আছে। হ্যাঁ অদ্ভুত তো অবশ্যই আছে। মহিলাটি নিজে থেকেই পা ধরে নিজের পা কসলাচ্ছে, ব্যথা ব্যথা করে কাঁদছে সেখানে বসে। তো মহিলাটি এত তাড়াতাড়ি ওখান থেকে আসা ইম্পসিবল, কোনোভাবেই পসিবল না। তাহলে সেই মহিলাটি যখন বলল, আর কোনো গাড়ি করে উনি আসেনি, এটা তো পসিবল না। ওনার কাছে 10 টাকা যখন নিয়ে কোনো গাড়ি নেবেও না, আর উনি ওখানেই কেন এসে বসবে যেখানে আমার বাড়ির গলি ঢুকছে? যদি গাড়ি করে যেত তাহলে তো উনি বেরিয়ে যেতে পারতো, তাই না? অদ্ভুত ঘটনা। তো যাই হোক, আমাদের দাদাভাই বলেছিলেন, দাদাভাইয়ের ঘটনাটা কিন্তু মনে হয়নি যে খুব স্বাভাবিক। দাদাভাই বলে আমি বোঝাতে পারবো না আপনাকে, আমি দুবার তাকিয়ে দেখেছি ওই মোমেন্টে পুরো রাস্তা লাইট জ্বলছে, সেই মহিলা বৃষ্টির মধ্যে টিপ 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 করে অনবরত বৃষ্টি হচ্ছে, যদি আসতো খুব ভালোভাবে তাকে দেখা যেত, সে কিন্তু হেঁটে আসেইনি। হচ্ছে ঘটনা। দর্শক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। ভাবা যায়, প্রথম কমেন্ট আবারও নেহা মাইতি, অনেক অনেক রেট হাত দিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা বোন। তারপর আমাদের ভাস্কর অধিকারী ভাই, তারপরে রূপা দে, ভাস্কর অধিকারী ভাই, তারপর আবার কমেন্ট করেছো সন্তুর দুনিয়া, শ্রেয়াস ভাই, মৌমিতা দাস, স্বপ্না বাজাল দিদিভাই, রেশমি ভট্টাচারিয়া, কিং কোপড়া দিদিভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমাকে আজ বেশ সুন্দর লাগছে, খড়গপুর থেকে শর্মিলা কর্মকার। আচ্ছা, অনেক ভালোবাসা দিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর শর্মিলা তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। টুকাই বেরা, বনু কেমন আছো? আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো? তারপরে টুকাই বেরা দিদিভাই বলেছো লাভ ইউ, লাভ ইউ বনু, লাভ ইউ টু দিদিভাই, দুবার পর পর বলেছো দিদিভাই, অনেক ভালোবাসা, তোমাকে তো সত্যি আমি দিদির মতনই ভালোবাসি, তুমি তো জানো। তামিমা সামরোস, তারপর বাবা প্রতিদিন নতুন লুক, ওরে বাবা, হ্যাঁ প্রত্যেকদিন একরকম
কিরকম লাগে না, একঘেয়েমি লাগে। লক্ষ্মী ভট্টাচার্যা ডলি বসু বলেছো, দিদি আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আপনাকে খুব সুন্দর লাগছে দিদি। আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আচ্ছা, আপনি এত সুন্দর কি করে? ও মাই গড, তোমাদের ভালোবাসায়, তোমরা তো ভালোবাসো বলে আমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি। বলুন না, আমার খুব খুব ভালো লাগে আপনাকে। লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু। আমার তো সত্যি তোমাদের খুব ভালো লাগে আর তোমাদের আমি খুব ভালোবাসি। আব্দুল হক ভাই, বাড়িটার ফুটেজ দেখে ভৌতিক মনে হলো দিদি ভাই। সত্যি বাড়িটা ফুটেজ দেখে কি, আমি তো প্রেজেন্ট ছিলাম, আমি জানি। শামিমা সামরোস, পায়েল রয়, প্যান্থার গেমিং বয়টি, সত্যি সোনাবন বাড়িটি যে ভুতুলে দেখলেই বোঝা যায়। আগামীকালের জন্য অপেক্ষায় রইলাম। হ্যাঁ অবশ্যই, আজকের ঘটনাটা কেমন লাগলো জানাবে কিন্তু। লেসমি ভট্টাচার্যা, কৌশিকী ঘোষ, সৌমিক সরকার, পিন্টু ঘোষ, লতিকা নন্দী, তারপরে সুমনা ভট্টাচার্যা, শুভঙ্কর ঘোড়ই, রিমলি বিশ্বাস। কার্য কেন রিমলি, কি হয়েছে? টিনা আচারিয়া, রিমলি বিশ্বাস, আন্টি তোমায় খুব মিষ্টি লাগছে। আচ্ছা, তোমাদের আন্টিটা এমনি মিষ্টি। সবাই আমাকে দেখো না ক্যামেরার বাইরে, যখন অন ক্যামেরায় মানে অন ক্যামেরা না, অফ ক্যামেরায় যখন দেখে, তখন বলে আমি নাকি এর থেকেও বেশি সুন্দরী। সবই উপরওয়ালার দান, তোমাদের ভালোবাসা। সোমা দাস পরিবার থেকে সন্ধ্যা মণ্ডল, অভিজিৎ দোলই, তারপরে পিঙ্কি খাতুন, গৌরী দে, তারপরে পূজা কুন্ডু। দিদি ভাই আমিও দমদম থেকে শুনছি। আচ্ছা পূজা, খুব ভালো, মিষ্টি মেয়ে। তারপর টিনা ঘোষ, সুপর্ণাদি, প্রদীপ দাস, রীতা বেরা, তারপরে চন্দ্রানী, তারপর কমেন্ট করেছো চন্দানী মারাঠি, তারপরে পরপর দুটো কমেন্ট করেছো কিছু দেখা যাচ্ছে না, কোথায় তোমার ভূত? আমি তো ভূত দেখাইনি ভাই। বাড়িটায় যে ভূত আছে সেখানে যে কোনো লক্ষ্মী স্ত্রী ভাব নেই। একটা বাড়ি তুমি দেখলে বুঝতে পারবে, সেটাই আমি বলেছি। আমি তো বলিনি ওই বাড়িতে ভূত আমি দেখেছি। তারপর সৌমিন শর্মা, দিদিভাই বাড়িটির পরিবেশ ও প্রকৃতি কেমন? গা ছমছমে একদম, মানে বাইরে দিয়ে দেখেই ভয় লাগছিল, ভিতরে যখন গেলাম তো আর এক দৃশ্য, উপরে তো আর এক দৃশ্য, ছাদে তো যাইনি। কিষানু মান্না, রিনা সিনহা, হ্যাঁ ঠিক বলেছো, রিনা সিনহা বলেছো বাড়িটা কে নেবে? কি ছিঁড়ি বাড়িটার। এক তো বাড়িটায় হাওয়া বাতাস একদমই প্রবেশ করতে পারবে বলে মনে হয় না। অশুভ বাড়ি দেখলেই বোঝা যায়। প্রত্যেকটি বাড়ির এবং প্রত্যেকটি জায়গার এক একটি পজিটিভ এবং নেগেটিভ ওরা থাকে। এই বাড়িটির তো নেগেটিভ ওরায় ভরপুর, একদম রাইট। বাড়ির দেয়ালগুলোও ড্যাম খেয়ে গেছে, হেদে ছেদে লোক অসুস্থ হয়ে যাবে। একদম ওই বাড়িটায় থাকবে যে থাকবে, আমাকে ফ্রিতে দিলেও নেব না, একদম। আমিও ওই জন্য নিইনি। আমি একটা বাড়ি খুঁজছি যেখানে আমরা একটা স্টুডিও করব। তোমরা আসবে, এসে ওখানে তোমাদের মতামত জানাবে, আমার সাথে দেখা করবে। দেন তোমরা অনেক কাজের জন্যই দেখা করতে চাও, আর সব থেকে বড় কথা তোমাদের অভিজ্ঞতা তোমরা নিজের মুখ থেকে সেখানে শেয়ার করবে। আমাদের রিনা দিদিভাই বলেছে, রিনা সিনা বোন বলেছে, দিদিভাই আমি একজন নর্মাল মানুষ, মানে আমার মধ্যে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেই, তারপরও আমার কাছে ওই বাড়িটা অস্বাভাবিক মনে হলো। এইরকম একটি অশুভ ভাব লাগলো, একদম যে কেউ বলবে। তারপর জ্যোতিয়া মুখার্জি, তারপরে মধুমিতা মাইতি, শম্পা মিনি কিচেন, শ্রীমতী, হাই দিদি বলেছো। হাই শ্রীমতী, কেমন আছো? নামটা তো খুব সুন্দর। কি করছো দিদি? আমি তোমার ফ্যান। ও মাই গড, আমিও আজ থেকে তোমার ফ্যান হয়ে গেলাম শ্রীমতী। অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে কমেন্ট করেছো মধু দাস। বাহ, মধু আমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। মধু 3টে কমেন্ট করেছো। তারপরে হোয়াইট কিং বনু বলেছো লাভ ইউ টু। আমি তোমাকে লাভ ইউ টু তো সবসময় বলি। অনেক দেরি হয়ে গেল দিদি ঘটনাটা শুনতে। দিদি এখন আমি শুনবো অবশ্যই। 5 মিনিট আগেই আমাদের বোন কমেন্ট করেছে, যার বাড়িতে আমি গেছিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো।